আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনলাইন রসায়ন দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসের লেকচার 10-এ। আমরা লাস্ট ক্লাসে অ্যালকাইনের শনাক্তকরণ সম্পর্কে পড়েছিলাম। অ্যালকাইনের অম্লধর্মী কিছু অ্যালকাইন কেন অম্লধর্মী বিক্রিয়া প্রদর্শন করে সেটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যালকাইনের কিছু বিক্রিয়া নিয়ে। এর মধ্যে রয়েছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া এবং ওজনের সাথে বিক্রিয়া। তাহলে শুরু করা যাক। প্রথমেই হ্যালোজেনের সাথে বিক্রিয়া। অ্যালকাইনের প্রথম সদস্যের নাম হচ্ছে ইথাইন। ইথাইনের সাথে হ্যালোজেন সংযোজন বলতে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনো ধরনের হ্যালোজেনের সংযোজন করানো সম্ভব। তবে এর মধ্যে সক্রিয়তার ক্রমে দেখা যায় সক্রিয়তার ক্রমে ক্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, তারপর ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন। তো আমরা এখানে বিক্রিয়া দেখাচ্ছি ইথাইনের সাথে ব্রোমিনের। ইথাইনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় তৈরি হচ্ছে ইথিন ডাইব্রোমাইড। প্রথমে ইথাইনের দ্বিবন্ধন যেটা রয়েছে, দ্বিবন্ধনের মধ্যে আমাদের ইথাইনের যে ত্রিবন্ধন রয়েছে, ত্রিবন্ধনে আমাদের একটা সিগমা বন্ড আর দুইটা পাই বন্ড আছে। প্রথমে একটা পাই বন্ড ভেঙে দ্বিবন্ধনে আসবে যৌগটি, সেই যৌগটার নাম হচ্ছে ইথিন ডাইব্রোমাইড। একটা দ্বিবন্ধন ভেঙে গেল, একটা করে ব্রোমিন অণু আসলো। পরবর্তীতে আবার আরেক ব্রোমিন অণু এসে আবার এই দ্বিবন্ধনটা ভাঙবে এবং প্রত্যেকটা কার্বনের সাথে আরও একটা করে ব্রোমিন যুক্ত হবে। সেক্ষেত্রে তখন প্রতিটা কার্বনে দুটি করে ব্রোমিন অণু যুক্ত থাকবে। তখন আমার যৌগটার নাম হবে 1,1, কারণ 1 নম্বর কার্বনেও দুইটা ব্রোমিন এবং 2 নম্বর কার্বনেও দুইটা ব্রোমিন। তাহলে 1,1,2,2, যেহেতু 4টা ব্রোমিন, এ কারণে আমরা বলছি টেট্রা ব্রোমো। এখন আর যৌগটা ইথাইনও নেই এবং ইথিনও নেই, এখন যৌগটা চলে আসছে অ্যালকেন, এবং 2 কার্বনযুক্ত অ্যালকেনকে আমরা বলছি ইথেন। তাহলে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। তাহলে হ্যালোজেনের সাথে বিক্রিয়াতে প্রথম ধাপের বিক্রিয়াতে ত্রিবন্ধনটা ভেঙে দ্বিবন্ধন হবে, দ্বিবন্ধন ভেঙে পরবর্তীতে তৈরি হবে আমাদের একক বন্ধনের যৌগটি। হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়া। হ্যালোজেন অ্যাসিডের সাথে বিক্রিয়ার ক্ষেত্রেও এখানেও আমাদের একটা জিনিস মনে রাখা রয়েছে, যেমন হ্যালোজেন অ্যাসিড বলতে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বুঝি, হাইড্রো আয়োডিক অ্যাসিডকে বুঝি, হাইড্রোব্রোমিক অ্যাসিডকে বুঝি, হাইড্রোফ্লোরিক অ্যাসিডকে বুঝি। এর মধ্যে সক্রিয়তার ক্রমে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে হাইড্রো আয়োডিক অ্যাসিড, হাইড্রোজেন আয়োডাইড। এরপর সক্রিয়তার ক্রমে রয়েছে হাইড্রোজেন ব্রোমাইড, তারপর হাইড্রোজেন ক্লোরাইড এবং তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। আমরা যদি সক্রিয়তার ক্রমটা লিখি তাহলে দেখো, হাইড্রোজেন ক্লোরাইড সবচেয়ে বেশি সক্রিয়, হাইড্রোজেন আয়োডাইড সবচেয়ে বেশি সক্রিয়। হাইড্রোজেন আয়োডাইডের পরবর্তীতে রয়েছে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড, এরপরে রয়েছে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড ও সবার শেষে রয়েছে হাইড্রোজেন ফ্লোরাইড। আর এখানের এই বিক্রিয়াটাতে আমরা দেখছি ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, এবং বিক্রিয়াতে আমাদের কি কি লাগছে, বিক্রিয়াতে আমাদের ব্যবহৃত হচ্ছে মার্কিউরি ক্লোরাইড, এবং টেম্পারেচারটা অবশ্যই মেনটেন করতে হবে, সেটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মার্কিউরি ক্লোরাইডের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে ক্লোরো ইথেন। দ্বিবন্ধনটা ভেঙে গেল, দ্বিবন্ধনটা ভেঙে কার্বনের সাথে আমাদের তৈরি হয়ে গেল আমাদের ক্লোরিন মূলক যুক্ত হল। এবার দেখো, এই যৌগটার ক্লোরো ইথেনের একটা বিশেষ নাম আছে, সেটা হলো ভিনাইল ক্লোরাইড। আমরা কোন অংশটাকে ভিনাইল গ্রুপ বলবো? CH2 ডাবল বন্ড CH। এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে ক্লোরিনটাকে বাদ দিয়ে এই যে মূলকটা রয়েছে, এই মূলকটার নামই হচ্ছে ভিনাইল মূলক। তাহলে যেখানেই তোমরা এই যৌগটা দেখবে, এই ধরনের কোনো গঠন দেখবে যে কার্বন CH2 ডাবল বন্ড এবং এরপরে একটা কার্বন রয়েছে, সেক্ষেত্রে সেই অবস্থানটাকে তোমরা যৌগটাকে নাম ধরে নেবে ভিনাইল, এবং এর সাথে যদি ক্লোরিন থাকে তাহলে ক্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড, আয়োডিন থাকলে আয়োডাইড। তাহলে ভিনাইল ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইড। তাহলে ভিনাইল মূলকটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH। কেন এটাকে গুরুত্ব দিয়ে বলছি? কারণ এটা আমাদের বিভিন্ন বিক্রিয়াতে দরকার হয়। পলিমারকরণ বিক্রিয়াতেও তো যেমন আমাদের ভিনাইল ক্লোরাইড দরকার হয় PVC তৈরি করতে, তখন দেখা যায় পলিভিনাইল ক্লোরাইডটাকে তৈরি করার এই বিক্রিয়াটাতে তোমার পলিভিনাইল ক্লোরাইডটাকে এখানে এই বিক্রিয়াটাকে A দিয়ে দিল,
যে ইথাইন থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াতে যেই যৌগটা তৈরি হচ্ছে সেই যৌগটার নাম না দিয়ে তোমাকে বললো যে এই যৌগটা থেকে পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কী ধরনের পলিমার পেতে পারি। তাহলে প্রথমেই তোমাকে জানতে হবে ইথাইনের সাথে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা যে যৌগটা পাচ্ছি সেটা ছিল ভিনাইল ক্লোরাইড। আর ভিনাইল ক্লোরাইড n সংখ্যক ভিনাইল ক্লোরাইড অণু যখন পলিমারকরণ বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখনই আমরা পাচ্ছি পলিভিনাইল ক্লোরাইড, যেটা একটা গুরুত্বপূর্ণ প্লাস্টিক সামগ্রী। এরপর আসো পানি সংযোজন। পানি সংযোজন বিক্রিয়াতে দেখা যায় ইথাইনের সাথে পানির বিক্রিয়া বা আদ্র বিশ্লেষণ হবে, তবে এখানে আমাদের দুইটা ক্যাটাগরি মেনটেন করতে হবে। 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট। এর উপস্থিতিতে ইথাইনের আদ্র বিশ্লেষণ হলে প্রথমেই তৈরি হবে ভিনাইল অ্যালকোহল। খেয়াল করো এখানেও সেই মূলকটা আছে, CH2 ডাবল বন্ড CH এবং অ্যালকোহলের একটা গ্রুপ বা হাইড্রোক্সিলিক গ্রুপ রয়েছে, এ কারণে এই যৌগটার নাম হয়ে যাচ্ছে ভিনাইল অ্যালকোহল। ভিনাইল অ্যালকোহল পুনর্বিন্যস্ত হয়ে তৈরি করছে ইথানল। আবার দেখো প্রোপাইন, 3 কার্বন বিশিষ্ট ত্রিবন্ধনযুক্ত যে অ্যালকাইনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রোপাইন। প্রোপাইনের সাথে যদি পানির বিক্রিয়া হয় সেক্ষেত্রে যদি আমাদের সেক্ষেত্রে আমাদের 2% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক, 2% মার্কিউরিক সালফাইড, 2% মার্কিউরিক সালফাইড এবং 20% সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া হয় তাহলে দেখো শুধুমাত্র একটা বাড়তি মিথাইল গ্রুপ আসতেছে, এই CH2 কার্বন, CH2 ডাবল বন্ড কার্বন, এই অংশটা কিন্তু আছে যেটা হচ্ছে আমাদের ভিনাইল গ্রুপ এবং বাড়তি হিসেবে এসেছে একটা মিথাইল, তাহলে নামটা হয়ে যাচ্ছে মিথাইল ভিনাইল অ্যালকোহল। আর আগের যৌগটাতে নাম ছিল শুধু একটা হাইড্রোক্সিল মূলক ছিল, বাড়তি কোনো ইথাইল মিথাইল কিছু ছিল না, শুধুমাত্র ভিনাইল গ্রুপটা আর একটা হাইড্রোক্সিল মূলক, তাহলে তার নাম ছিল ভিনাইল অ্যালকোহল। আর এই যৌগটার নাম হচ্ছে মিথাইল ভিনাইল অ্যালকোহল, যেটার পুনর্বিন্যস্ত হয়ে তৈরি করছে একটা কিটোন যার নাম হচ্ছে প্রোপানন। তাহলে দেখা যায় পানির সংযোজন বিক্রিয়ায় ইথাইন থেকে আমি একই সাথে যেমন পাচ্ছি ইথানল অ্যালডিহাইড, আবার সেই প্রোপিন থেকে যদি কার্বন সংখ্যা বাড়িয়ে দেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিটোনও তৈরি করতে পারছি। তাহলে প্রশ্ন আসতে পারে অ্যালকাইন থেকে বা ইথাইন থেকে কিভাবে অ্যালডিহাইড বা ইথানল তৈরি করা সম্ভব, অথবা প্রোপাইন থেকে কিভাবে কার্বনিল যৌগ অথবা কিটোন তৈরি করা সম্ভব। সেক্ষেত্রে আমাকে এই পুরো বিক্রিয়াটাই লিখতে হবে এবং এই বিক্রিয়াটা লেখা যদি আমি লিখতে পারি, বিক্রিয়ার প্রতিটা ক্রাইটেরিয়া যদি লেখা থাকে তাহলে সেখান থেকে বাংলা কিছু কথা 2-3 লাইন লেখা অসম্ভব কিছু না। আমরা আসলে বিক্রিয়াগুলোকে বেশি ভালোভাবে পড়ব, বাংলা কথাগুলো আমরা নিজেরাই লিখতে পারবো যদি বিক্রিয়াগুলো আমাদের মনে থাকে। এরপরে যে আলোচনাটা সেটা হলো ওজনের সাথে বিক্রিয়া। আমরা অ্যালকিনের ওজনের সাথে বিক্রিয়া দেখেছি, আমরা দেখেছি বেনজিনের সাথে ওজনের বিক্রিয়া, আজকে আমরা দেখব অ্যালকাইনের সাথে ওজন অণুর বিক্রিয়া। অ্যালকাইনের সাথে ওজন অণুর বিক্রিয়া আর অ্যালকিনের সাথে ওজন অণুর বিক্রিয়ার মধ্যে যথেষ্ট মিল রয়েছে। এর মধ্যে দেখো এখানে আমার বাড়তি একটা পাই বন্ধন রয়েছে। অ্যালকিনে আমাদের একটা সিগমা বন্ড ছিল, একটা পাই বন্ড ছিল, আর অ্যালকাইনে একটা সিগমা বন্ড সাথে 2টা পাই বন্ড রয়েছে। তাহলে 2টা পাই বন্ড থাকার কারণে আমি এখন যৌগটাকে যখন লিখব CH লিখে নিলাম, তারপর পাশে CH লিখে নিলাম। অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি করতাম, মাঝখানে কোনো বন্ধন না দিয়ে 2 কার্বনের সেন্ট্রাল পয়েন্টে একটা অক্সিজেন দিয়ে দিতাম। এখানেও 2 কার্বনের সেন্ট্রাল পয়েন্টে একটা অক্সিজেন দিব, প্রত্যেকটা কার্বনের নিচে 2টো করে অক্সিজেন পরমাণু থাকবে এবং 2টা অক্সিজেন পরমাণু আবার পরস্পরের সাথে যুক্ত থাকবে। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে 2 কার্বনের মাঝখানে সিগমা বন্ডটা থেকে যাবে। কারণ কি, কারণ এখানে ত্রিবন্ধন ছিল, ত্রিবন্ধন থাকার কারণে 2টা পাই বন্ধন ভেঙে যাচ্ছে ঠিকই, কিন্তু কার্বনের যে সিঙ্গেল বন্ডটা ছিল বা সিগমা বন্ডটা ছিল সেই সিগমা বন্ডটা ত্রিবন্ধনে ভাঙবে না। তারপরও খেয়াল করো আমাদের কিন্তু কার্বন এবং অক্সিজেনের যোজনীর খুব একটা কোনো পার্থক্যই হয়নি, কারণ আমরা জানি অক্সিজেনের হাত হচ্ছে বা অক্সিজেনের যোজনী হচ্ছে 2 এবং কার্বনের যোজনী হচ্ছে 4। খেয়াল করো অক্সিজেন 2টি হাত দিয়ে 2টি কার্বনের সাথে যুক্ত রয়েছে, আবার কার্বন একটা হাত দিয়ে হাইড্রোজেনের সাথে আর বাকি 3টি হাত দিয়ে 2টি অক্সিজেন এবং অপর একটি কার্বনের সাথে যুক্ত রয়েছে। এমন যে যৌগটা তৈরি করছে এটা হচ্ছে একটা অস্থিতিশীল ওজনের। এই অবস্থায় বিক্রিয়াটা কখনোই থাকবে না, প্রথমেই এই অস্থিতিশীল অবস্থায় আসবে এবং এর পরে একটা বিক্রিয়ার মাধ্যমে সেটা স্থিতিশীল অবস্থায় যাবে। এবং এটা সবসময় মনে রাখবে যে যদি তুমি ওজোনাইট পর্যন্ত এনে বিক্রিয়াটা লিখে ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বার পাবে না, তোমাকে সম্পূর্ণ নাম্বার পেতে হলে বিক্রিয়ার লাস্ট পয়েন্ট পর্যন্ত এসে শেষ করতে হবে।
তাহলে দেখা গেল ওজনের সাথে যদি বিক্রিয়া হয় ইথাইনের, সেক্ষেত্রে যে অস্থায়ী ওজন একটা তৈরি হচ্ছে সেটা যদি জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করা হয়, সেক্ষেত্রে আমরা পাচ্ছি গ্লাইঅক্সাল এবং জিঙ্ক অক্সাইড। কীভাবে গ্লাইঅক্সালটা পাওয়া গেলো? অ্যালকিনের ক্ষেত্রেও আমরা কি করেছিলাম, সেন্ট্রালে যে অক্সিজেনটা বাদ দিয়ে এই দুই অংশকে আমরা ভাগ করে নিয়েছিলাম। তো এখানে ভাগ করলে দেখা যায় CHO একটা অংশ পাওয়া যায়, আবার এদিকে ভাগ করলে একটা অংশ পাওয়া যায় CHO। দুইটা অ্যালডিহাইড মূলককে একসাথে আমরা সেই যৌগটার নাম দিয়েছি গ্লাইঅক্সাল। এবার আসলে আমরা দেখি ইলেকট্রোফাইল কি। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল বলতে আসলে আমরা কি বুঝি। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের সংজ্ঞাটা আমাদের পড়তে হবে, কারণ আমরা পরবর্তী ক্লাসগুলোতে ইলেকট্রোফিলিক এডিশন রিয়েকশন আমরা পড়েছি মার্কোনিকভ বিক্রিয়াতে, বিপরীত মার্কোনিকভ বিক্রিয়াগুলোতে আমরা যেই বিক্রিয়াগুলো পড়েছি সেগুলো মূলত ছিল ইলেকট্রোফিলিক অ্যাডিশনাল রিয়েকশন। সামনের দিনগুলোতে আমরা নিউক্লিওফিলিক অ্যাডিশনাল রিয়েকশন, সাবস্টিটিউশন রিয়েকশনগুলো সম্পর্কে পড়বো। এ কারণে আমাদের আগে থেকে জানা দরকার ইলেকট্রোফাইল জিনিসটা কী এবং নিউক্লিওফাইল জিনিসটা কী। নামটা শুনে একটু খেয়াল করো, ইলেকট্রোফাইল মানেই হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, আর নিউক্লিওফাইল মানেই হচ্ছে ইলেকট্রন সমৃদ্ধ একটা জিনিস যেটা নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে। তাহলে এবার সংজ্ঞাটা দেখি। ইলেকট্রোফাইলের সংজ্ঞাটা হচ্ছে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যেসব বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে। আবার একটু খেয়াল করি, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যেসব বিকারক ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে, তার মানে অবশ্যই আমার যেই ইলেকট্রোফাইলটা নিয়েছি তার অবশ্যই ইলেকট্রন ঘাটতি থাকতে হবে এবং ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করতে হবে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাদের কি বলা হচ্ছে ইলেকট্রোফাইল। তো যাদের ইলেকট্রনের ঘাটতি রয়েছে এবং ইলেকট্রনের প্রতি আকর্ষণ রয়েছে তারাই কিন্তু বিক্রিয়ার সময় ইলেকট্রনটা গ্রহণ করবে এবং তাদেরকে আমরা নাম দেব ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইলগুলো ইলেকট্রন জোড় গ্রহণ করে, এ কারণেই তাদেরকে একটা বিশেষ নাম দেওয়া হয়, সেটা হচ্ছে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড তাদেরকেই বলবো যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে, তাদেরকেই বলা হচ্ছে লুইস অ্যাসিড। এর মধ্যে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সালফাইড, তারপর হচ্ছে বোরন ট্রাইফ্লোরাইড, তারপর হচ্ছে যে কোনো ধরনের ক্যাটায়ন, যে কোনো ধরনের ক্যাটায়নটা কি অবশ্যই ইলেকট্রোফাইল হবে। ক্যাটায়ন মানেই হচ্ছে তার মাথায় পজিটিভ চার্জ মানেই হচ্ছে এর ইলেকট্রনের ঘাটতি রয়েছে এবং ইলেকট্রনের প্রতি তার প্রবল আকর্ষণ রয়েছে এবং বিক্রিয়াকালে সে ইলেকট্রন গ্রহণ করবে। এখন নাইট্রেট রয়েছে, নাইট্রাইট, অ্যালকাইল প্লাস, নাইট্রাইট প্লাস, হ্যালোজেন যদি পজিটিভ থাকে, তারপর হচ্ছে অ্যালকাইল CO মূলক প্লাস। যে কোনো ধরনের কার্বোক্যাটায়ন বা ক্যাটায়ন জাতীয় সব জিনিসগুলোই হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। এর মধ্যে আরও কিছু যেটা রয়েছে যেগুলো কার্বোক্যাটায়ন নয় তারপরও ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, হাইড্রোজেন সালফাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এবং এদেরকে প্রকাশ করা হয় ই দিয়ে। ইলেকট্রোফাইলকে সাধারণত ই এবং এর মাথায় একটা পজিটিভ সাইন দিয়ে ইলেকট্রোফাইলকে বোঝানো হয়। তাহলে এবার আসুন নিউক্লিওফাইলটা কি। ইলেকট্রন সমৃদ্ধ যেসব বিকারক কেন্দ্রের প্রতি আকর্ষণ অনুভব করে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন দান করে তাদেরকে বলা হয় নিউক্লিওফাইল। ইলেকট্রন সমৃদ্ধ বলা হচ্ছে আগে থেকেই, এবং এদের আকর্ষণ থাকবে। ইলেকট্রন সমৃদ্ধ মানেই হচ্ছে তাদের মাথায় নেগেটিভ চার্জ থাকবে। নেগেটিভ চার্জযুক্ত কোনো জিনিসের অবশ্যই পজিটিভ জিনিস অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে এবং বিক্রিয়াকালে তারা কি করবে, তাদের যে অতিরিক্ত ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো দান করবে, তাদেরকেই বলা হচ্ছে নিউক্লিওফাইল। এবার দেখো সব ধরনের অ্যানায়ন টাইপের জিনিসগুলো, যেমন অ্যালকাইলের মাথায় যদি আমাদের নেগেটিভ চার্জ থাকে, হাইড্রোক্সিল, হ্যালোজেন, এবং এর মধ্যে রয়েছে পানি এবং অ্যামোনিয়া ইত্যাদি, এদেরকে আমরা কি বলবো, এদেরকে বলা হবে লুইস ক্ষারক। লুইস ক্ষারক কারণ তারা হচ্ছে ইলেকট্রন জোড় দান করতে পারে। আমরা জানি যে লুইস ক্ষারক তাদেরকেই বলবো যারা ইলেকট্রন জোড় দান করতে পারে, আর লুইস অ্যাসিড তাদেরকেই বলবো যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে। এবার আসো শেষ একটা প্রশ্ন, যে আমরা যে ওজনের যে বিক্রিয়াগুলো পড়লাম এগুলো সবগুলোর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখবে যে ওজন অস্থায়ী ওজনের তৈরি হওয়ার পর আমরা জিঙ্ক চূর্ণ ব্যবহার করেছি, জিঙ্ক চূর্ণ এবং জিঙ্ক চূর্ণের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করা হয়েছে। একটা ছোট প্রশ্ন আসে যে ওজোনোলাইসিস বিক্রিয়াতে জিঙ্ক কেন ব্যবহার করা হয়। এখানে উত্তরটা গুছিয়ে লেখা আছে, যেমন ওজোনাইট যৌগকে যদি শুধুমাত্র পানি দিয়ে বিয়োজিত করা হয়, যে আমি যদি ওজোনাইট যৌগটাকে পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, কোনো ধরনের জিঙ্ক চূর্ণ ব্যবহার করব না, সেক্ষেত্রে আমার যে অ্যালডিহাইডটা উৎপন্ন হওয়ার কথা বা যে কিটোনটা উৎপন্ন হওয়ার কথা সেটা কি হবে, সেটা একই সঙ্গে যদি পানি ব্যবহার করা হয় সেক্ষেত্রে এখানে কিছু পরিমাণ হাইড্রোজেন পারঅক্সাইডও তৈরি হয় এবং সেই হাইড্রোজেন পারঅক্সাইড
অ্যালডিহাইডকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত করে ফেলে। সেক্ষেত্রে তুমি আর অ্যালডিহাইড আর কিটোনকে সরাসরি পাবে না, সব অ্যাসিড হিসেবে পাবে। জিঙ্ক চূর্ণটা ব্যবহার করলে কি হয়? জিঙ্ক চূর্ণ ব্যবহার করলে জিঙ্ক চূর্ণ তৈরিকৃত যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে তাকে বিজারিত করে এই জারণ ক্রিয়াটা ঘটার আর কোনো সুযোগ থাকে না। ফলে দেখা যায় আমাদের যে অ্যালডিহাইড বা কিটোনটা আমরা পাচ্ছি সেটা হাইড্রোজেন পারঅক্সাইডের উপস্থিতিতে জারিত হয়ে অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা অ্যাসিডটা চাচ্ছি না, আমরা চাচ্ছি অ্যালডিহাইডই থাকবে। কিন্তু এটা আমি কখন পাবো? যদি আমি শুধু পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করি তাহলে আমি অ্যালডিহাইডকে পাবো না, অ্যালডিহাইডকে আমি অ্যাসিড হিসেবে পাবো। তাহলে এই প্রসেসটাকে স্টপ করার জন্য আমাকে জিঙ্ক চূর্ণ ব্যবহার করতে হবে। তাহলে যখন জিঙ্ক চূর্ণ ব্যবহার করব, জিঙ্ক চূর্ণ প্রথমেই হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড আর পানি তৈরি করবে। এরপরে বাকি প্রক্রিয়াটা বাকি আর অ্যালডিহাইডের কোনো ধরনের চেঞ্জ হবে না। অ্যালডিহাইড যেটা ছিল অস্থিতিশীল ওজোনাইড থেকে যে অ্যালডিহাইড বা কিটোনটা ছিল সেটা আমরা সরাসরি পাবো, আর যে হাইড্রোজেন পারঅক্সাইডটা ছিল যেটা আমাদের জারণের কারণে আমরা অ্যালডিহাইডকে সরাসরি পাচ্ছিলাম না, সেইটা আমাদের জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং পানি তৈরি করেছে। এ কারণেই দেখো সব ধরনের ওজনের বিক্রিয়াতে আমরা জিঙ্ক অক্সাইড পাই। তোমরা খেয়াল করবে বেনজিনের ভিডিওটা যদি দেখো, অ্যালকিনের ভিডিওটা যদি দেখো, তাহলে দেখবে প্রত্যেকটাতে বিক্রিয়াতে আমাদের অ্যালডিহাইড বা কিটোনের সাথে জিঙ্ক অক্সাইড এবং পানি তৈরি হচ্ছে। এটা মূলত তৈরি হয়েছে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে জিঙ্কের বিক্রিয়ার কারণে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবে, বাসায় থাকবে এবং পরিবারের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।